আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আব্দুল্লাহ ক্লাস নিচ্ছি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। এটা বিবিএ ফোর্থ ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আছে এবং বিবি থার্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ও ফিনান্স এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্টের একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। এই সাবজেক্টটা ইন ইংলিশ হওয়ার কারণে আমাদের একটু ঝামেলা সৃষ্টি হয়। কেমন? কারণ এই সাবজেক্টের থিওরিটিক্যাল বিষয়গুলো আমরা নিজেরা বেশি একটা লিখতে পারি না। সেই ক্ষেত্রে আমরা ম্যাথের উপর জোর দিতে হয়। তা আমরা গাণিতিক অঙ্কগুলোও আমাদের একটু ঝামেলা হয়, আমরা করি না বা প্র্যাকটিসের অভাব। সেই ক্ষেত্রে দেখা গেছে কি আপনার এই অঙ্কগুলো করাটা বেশি গুরুত্বপূর্ণ। আপনি থিওরিতে একটু কাঁচা, কারণ এতগুলো জিনিস বানায় লেখা যায় না। সেই ক্ষেত্রে আমাদের একটু প্রবলেম সৃষ্টি হয়ে যায়। তো কার কার কোন ডিপার্টমেন্টে এটা দেখলাম। তো গত ক্লাসে আমাদের এই চ্যাপ্টারের একটা থিম ছিল, ওটা ছিল কি ওয়াল্টার মডেল বা গর্ডন মডেলের 1 থেকে 5 পর্যন্ত কিছু অঙ্ক মনে হয় আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম, আমার যতটুকু মনে আছে। হ্যাঁ, ওয়াল্টার মডেল বা গর্ডন মডেলের 1 থেকে 5 পর্যন্ত কিছু অঙ্ক বুঝিয়েছিলাম। তো আজকে আমি আপনাদেরকে ওয়াল্টার মডেল, গর্ডন মডেল বুঝাইছিলাম না শুধু ওয়াল্টার মডেল বুঝাইছিলাম? ওয়াল্টার মডেল বুঝেছি। ওয়াল্টার মডেল বুঝাইছিলাম। তো আজকে আমার প্রতিপাদ্য বিষয় হচ্ছে আপনাকে আমি এট ফার্স্ট একটা গর্ডন মডেলের অঙ্ক বুঝাবো, তারপরে সাথে ওয়াল্টার মডেলটা বুঝাবো। বুঝানোর পরে আমরা পরবর্তী স্টেপের দিকে যাব ইনশাল্লাহ। ঠিক আছে? ওকে। তো এখন চলো আমরা মূলত হচ্ছে কোশ্চেনটা পড়বো, কি কি মান না বা কি কি ডেটা দেওয়া আছে সেগুলো দেখবো। দেখার পরে আমাদের মূল রিকোয়ারমেন্টে যাবো আর কি আমরা ইনশাল্লাহ। ওকে, নো প্রবলেম। যারা গত ক্লাসটা করেননি ভিডিওটা দিলে ইনশাল্লাহ দেখে নিবেন। আর এই ক্লাসটা তো করতেছি আমি যতটুকু সম্ভব ভালোভাবে ডেলিভার দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? যারা মনে করেন যে বাসায় আছেন, বিশেষ করে আপনার কোলাহল আছে যারা, তারা সাইলেন্ট রাখার চেষ্টা করবেন। আর যারা সাইলেন্ট মানে কি বলবো, শব্দ হবে না এমন রুমে আছেন, তারা অন রাখেন, সমস্যা নাই, আপনি রেসপন্স করতে পারেন। যারা কোনো কোনো মানে একটু ঝামেলা আছে, যে কথাবার্তা আসতে পারে, সাউন্ড আসতে পারে, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনারা অফ রাখবেন আর কি। ওকে। তো এখন আমি আমার কথাগুলো বলি, তারপরে আপনারা, আমি জিজ্ঞাসা করলে আপনারা বলবেন। আপনাদের কাছে হ্যান্ড রাইজিং এর অপশন আছে, হ্যান্ড রাইজিং করবেন, সবচেয়ে ভালো হয়। আমি ডাক দিব আপনাকে। ইউনাইটেড ফাইন্যান্স কারেন্টলি হ্যাজ এন ইপিএস অফ টাকা 40, অর্থাৎ তারা আমার কাছে বর্তমানে ইপিএস দিয়েছে 40 টাকা। ইপিএস মিনস আর্নিংস পার শেয়ার। ইপিএস মিনস আর্নিংস পার শেয়ার, নিচে আমি লিখে রেখেছি। এটাকে সংক্ষেপে লিখলে এটা ই হবে। লিনা ইসলাম, সাউন্ড বন্ধ রাখেন। ওকে। দ্য কস্ট অফ ক্যাপিটাল অফ দ্য ফার্ম ইজ 10%। ফার্মের যে কস্ট অফ ক্যাপিটালটা বা কস্ট অফ ইকুইটিটা বা ডিসকাউন্টিং রেটটা, কস্ট অফ ইকুইটি বা কস্ট অফ ক্যাপিটালটা ফার্মের দেয়া আছে। কস্ট অফ ক্যাপিটাল বা কস্ট অফ ইকুইটি, এটাকে আমরা ই দ্বারা, কে দ্বারা প্রকাশ করি বা কে ই দ্বারা প্রকাশ করি, এটা দেয়া আছে। দুইটা মান আমাদের কাছে আছে। আমি প্রশ্নটা পড়ার সাথে সাথে কোন মানটা কি কি আকারে আমরা লিখি, তার ইলাবোরেশন কি, ছোট করে লিখলে কি হবে, প্রত্যেকটা বিষয়ে হেয়ারের মধ্যে দিয়ে রাখছি। আমি টান দিয়ে বুঝিয়ে দিতেছি কোনটা কি। আশা করি তেমন ঝামেলা হবে না। তারপরে ইন্টারনাল রেট অফ রিটার্ন, চিরাচরিত একটা মান। ইন্টারনাল রেট অফ রিটার্নটাকে আমরা মূলত আর দ্বারা প্রকাশ করি। ইন্টারনাল রেট অফ রিটার্নটা 14% দেয়া আছে, এটা আর এর মান। আলহামদুলিল্লাহ, আমরা আর এর মানও পাইলাম। মানে এইখানে টোটালি আমার 4টা জিনিস কালার করা হয়েছে, না তিনটা, তিনটা জিনিস কালার করা হয়েছে। একটা হচ্ছে ইপিএস, তার মানে ই পাইলাম। আর একটা হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল, তার মানে হচ্ছে কি কে পাইলাম। তারপর ইন্টারনাল রেট অফ রিটার্ন আর পাইলাম। এই তিনটা ডেটা অলরেডি আমরা পাইছি আলহামদুলিল্লাহ। এরপরে আমাদের কাছে এই পরবর্তীতে যে একটা ডেটা দিছে, এই ডেটাটা খুবই গুরুত্বপূর্ণ। এটার উপর ডিপেন্ড করেই অঙ্কটার টার্নিং পয়েন্ট শুরু হবে, অর্থাৎ এটার উপর ডিপেন্ড করেই অঙ্ক এদিক সেদিক হয়ে যাবে। নর্মাল ডাটাগুলো প্রশ্নে দেওয়া আছে, যেই ডেটাটার মাধ্যমে অঙ্কটা এদিক সেদিক হইতে পারে, ওই ডেটাটা কি, ওই ডেটাটা হচ্ছে ইফ দ্য কোম্পানি পেইজ 60% ডিভিডেন্ড অফ ইটস আর্নিংস। তার মানে কথাটার অর্থ কি? কথাটার অর্থ হচ্ছে যদি কোম্পানি ইফ অফ ইটস আর্নিংস, তার আর্নিংস এর 60% ডিভিডেন্ড হিসাবে পে করে, তার আর্নিংস এর 60% যদি ডিভিডেন্ড হিসাবে পে করে, আবারও বলছি, তার আর্নিংস এর 60% যদি ডিভিডেন্ড হিসাবে পে করে, দেন ক্যালকুলেট দ্য প্রাইস অফ দ্য শেয়ার অ্যাকর্ডিং টু গর্ডন এন্ড ওয়াল্টার। তাহলে মূল শর্তটা কি বুঝছেন তো? কিছু নেই। মূল শর্তটা হচ্ছে কোম্পানি যদি 60% লভ্যাংশ দেয়, তাহলে তার মার্কেট প্রাইস পার শেয়ার কত হবে, প্রাইস পার শেয়ার কত টাকা হবে, ওয়াল্টার মডেল এবং গর্ডনের মডেল মাধ্যমে। তার মানে মূল পয়েন্ট অফ ভিউ কোনটা? লভ্যাংশ প্রদানটা না?
মূল পয়েন্ট অফ ভিউ হচ্ছে লভ্যাংশ আমি কত পার্সেন্ট দিলাম। ওরা কি আমাকে বলেছে লভ্যাংশটা আমরা কত পার্সেন্ট দিলাম? ডিপিআর বলা হয় তাকে, দ্যাট মিনস ডিভিডেন্ড পে আউট রেশিও বলা হয় তাকে, 60%। এই যে সেই 60% ডিভিডেন্ড পে আউট রেশিও, আমার মনে হয় প্রশ্নটা যে আমি পড়লাম, প্রশ্নের মধ্যে যে চারটা ডাটা দেয়া আছে, প্রত্যেকটা ডাটাই আলহামদুলিল্লাহ আপনারা বুঝছেন। এখানে প্রথমটা আমাদের ইপিএস দেয়া আছে হলুদ কালার দিয়ে, কস্ট অফ ক্যাপিটাল দেয়া আছে দেখেন 10%, ইন্টারনাল রেট অফ রিটার্ন দেওয়া আছে দেখেন 14%। আর ইফ দ্য কোম্পানি পেইজ 60% ডিভিডেন্ড অফ ইটস আর্নিংস এর উপরে 60% লভ্যাংশ প্রদান করে, এই টোটাল চারটা ডাটা দেয়া আছে। আপনি যদি ওয়াল্টার মডেল বা গর্ডন মডেল করতে চান, এই চারটা ডাটা যদি আপনি কোনো অঙ্কে খুঁজে পেয়ে যান, আপনি মনে করে নেবেন আপনার অঙ্কে গর্ডন মডেল এবং ওয়াল্টার মডেল যেভাবেই আসুক আপনি ইনশাল্লাহ দিতে পারেন। কারণ ওয়াল্টার মডেল এবং গর্ডন মডেল করতে এই চারটা ডাটার মানে কি বলবো, বিকল্প কোনো ডাটা নাই। এই চারটা ডাটা হয়ে গেলে আপনি মোটামুটি এটাকে ক্লিয়ারলি পারবেন ইনশাল্লাহ। এই চারটা ডাটা হইলেই আপনি মোটামুটি ক্লিয়ারলি পারবেন ইনশাল্লাহ। ওকে, ওকে। তো আপনারা দেখেন তো মানগুলো ঠিক আছে কিনা, পারবেন কিনা। জি ভাইয়া পারবো। আলহামদুলিল্লাহ। তো চলো এবার আমরা গর্ডন মডেল বা ওয়াল্টার মডেলের সূত্রটা কি মার্কেট প্রাইস বের করার, এটা আমরা এখন শিখবো। তো নর্মালি হচ্ছে আমরা যদি গর্ডন মডেলের সূত্রটা করতে চাই, গর্ডন মডেলের সূত্রটার দিকে একটু ভালো করে তাকান। আপনারা বললে আমি একটু মানে একটু বিগ সাইজ করে দেব, যদি বলেন একটু বড় সাইজ করে দিব, আর যদি বলেন না দেখা যায় তো আলহামদুলিল্লাহ দেখা যায় মোটামুটি। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া, একটু বড় করে দেন, আমি দেখতেছি না। এই যে দেখেন আপনার মোবাইলে জুম করার অপশন আছে দেখেন, ঠিক আছে। ওকে, আমি যতটুকু করেছি এর চেয়ে বড় এখানে করলে আপনার লেখাগুলো কাটা কাটা হয়ে যাবে আমার কম্পিউটারে। তো আশা করি এতটুকু পর্যন্ত আপনারা দেখতেছেন বা বুঝতেছেন। শুক্রিয়া। হুম। ওকে। তো এইবার আমাদের যে কাজটা, আমাদের যে কর্মটা সেটা হচ্ছে যে আমরা গর্ডন মডেলের রিকোয়ারমেন্টটা ফুলফিল করব। গর্ডন মডেলের সূত্রটার দিকে তাকান, পি ইকুয়াল টু ই ইন্টু 1 - বি কে - বি আর। এখন এই যে পি মার্কেট প্রাইস পার শেয়ার যে আমি বের করবো, এই যে দেখেন মার্কেট প্রাইস পার শেয়ার যে বের করব, এটার জন্য আমাদের কে লাগে, কে না আমাদের কাছে আছে। এটার জন্য আমাদের কাছে ই লাগে, ইও তো আমাদের কাছে আছে, ই ই। আমাদের কাছে বি লাগে, এই বি একটা নতুন শব্দ এখানে আমরা পাইলাম। অর্থাৎ আমরা যদি গর্ডন মডেল করি আমাদের বি এর মান লাগবে, বি হচ্ছে রিটেনশন রেশিও। এখন প্রশ্ন আসতে পারে এই সংরক্ষিত রেশিও বা রিটেনশন রেশিওটা কি। মূলত হচ্ছে লভ্যাংশ দেওয়ার পরে, লভ্যাংশ পে করার পর আমাদের কাছে আর কতটুকু লভ্যাংশ থাকে, এটার নামই রিটেনশন রেশিও। আচ্ছা, আমরা জানি কত পার্সেন্ট লভ্যাংশ দিয়ে দিই, আমরা জানি শেয়ার হোল্ডাররা কত পার্সেন্ট লভ্যাংশ পে করে দিই, 60%। 60% লভ্যাংশ পে করে দিলেই আমার কাছে রিটেনশন থাকবে মাত্র 40%। তাহলে বি মানে রিটেনশন রেশিও কি পারবেন ইনশাল্লাহ? সহজ না? লভ্যাংশ দেওয়ার পরে যতটুকু পার্সেন্টেজ লভ্যাংশ আমাদের কাছে অবশিষ্ট থাকবে, যতটুকু লভ্যাংশ আমাদের কাছে অবশিষ্ট থাকবে, এটাই হচ্ছে রিটেনশন রেশিও। তাহলে বি এর মানটা কি আপনারা পারবেন ইনশাল্লাহ? জি ভাইয়া পারবো। ওকে। তো আমরা মোটামুটি সবগুলো মান এখানে আমাদের কাছে আছে। এরপরেও যদি মনে হয় আমি তো বুঝতেছি না, একটু বুঝাই দেই। দেখেন এই যে ই এর মানটা ইপিএস দেওয়া আছে, এই যে বি এর মানটা আমরা এখান থেকে বার করছি, এরপরে এই যে আর এর মান এই জায়গা দেওয়া আছে, এরপরে যে কে এর মান কস্ট অফ ক্যাপিটাল এই জায়গাতে আছে। এদিকেও দেখাইতে পারতাম, দূরে দূরে দেখাইলাম যাতে বুঝতে সুবিধা হয়। প্রয়োজন একটা স্ক্রিনশট রাখেন, পরবর্তীতে স্ক্রিনশটটা দেখলেই বুঝতে পারবেন ডাটাগুলো কোথা থেকে আসলো। আশা করি ক্লিয়ার। যোগ বিয়োগের কাজটা পারবেন ইনশাল্লাহ? যোগ বিয়োগের কাজটা কি আপনারা ইনশাল্লাহ পারবেন? জি। কি ভাইয়া। তো জি এখানে আমি ভাইয়া। আপনাদেরকে মূলত ওয়াল্টার মডেলটা আর গর্ডন মডেলটা বুঝাইছি। এখন আমি আপনাকে ওয়াল্টার মডেলটা বুঝাইতে চাই। ওয়াল্টার মডেল বুঝাইতে গেলে আমরা আমাদের অঙ্কের মধ্যে ওয়াল্টার মডেল যদি বুঝাইতে চাই, তাহলে আমি একটা কাজ করি, আমি কোশ্চেনটাকে আপনাদের সামনে উপস্থাপন করি এট ফার্স্ট। এই হলো আপনাদের কোশ্চেনটা, আর এই হলো ওয়াল্টার মডেলের ফর্মুলাটা। তো আগে আমরা ওয়াল্টার মডেলের ফর্মুলাটা একটু দেখি, একটু খেয়াল করে দেখেন। এই এতটুকু হচ্ছে আমাদের ওয়াল্টার মডেলের ফর্মুলা। এই ওয়াল্টার মডেলের ফর্মুলার মধ্যে আর এর মান লাগে, কে এর মান লাগে, ডি লাগে, ই লাগে। আমাদের আর আছে আলহামদুলিল্লাহ, আর আছে ইন্টারনাল রেট অফ রিটার্ন 14%। আমাদের কে এর মান আছে, কে কস্ট অফ ক্যাপিটাল 10%।
আমাদের ই এর মান দেয়া আছে, ই এর মান আছে ইপিএস 40 টাকা, নাই হচ্ছে ডি, ডি মানে ডিপিএস, ডি মানে কি ডিপিএস, তার মানে ডিভিডেন্ড পার শেয়ারটা দেওয়া নাই। তো ডিভিডেন্ড পার শেয়ার ধরা হয় কার উপরে জানেন? ইপিএস ইন্টু ডিপিআর, অর্থাৎ আমি যে আর্নিংস করলাম তার উপরে লভ্যাংশ কতটুকু দিব এটার উপর ডিপেন্ড করে। তাহলে এই ডিপিএসটা আজকে দেওয়া নাই, কিন্তু আমরা কিভাবে বের করছি দেখেন, আমরা ইপিএস রে ডিপিআর দিয়ে গুণ দিছি। তো প্রশ্ন আসতে পারে আমাদের ইপিএস কোথা থেকে আসবে এবং ডিপিআর কোথা থেকে আসবে। হ্যাঁ, ইপিএসটা প্রশ্নে একবারে স্পষ্ট দেয়া আছে, এবং ডিপিআরটা ডিভিডেন্ড পে আউট রেশিও 60%, ডিভিডেন্ড পে আউট রেশিও 60% প্রশ্নে দেওয়া আছে সুন্দর করে। মানগুলো দিয়ে আপনি ডি এর মানটা বের করবেন, করলে আপনার ওয়াল্টার মডেল রেডি। যারা গত ক্লাসটা পাননি আজকে আশা করি ওয়াল্টার মডেলটা আপনি পারবেন ইনশাল্লাহ। কি বলেন? সহজ মনে হচ্ছে না অঙ্ক? জি ভাইয়া। ওকে। তো ওয়াল্টার মডেল, গর্ডন মডেল, আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি এই পর্যন্ত পারবো ইনশাল্লাহ, আশা করছি আর কি। তো আপনারাও আশা করি পারবেন। তো আমি চাইলে আমরা 7 নম্বর অঙ্কটাতে যেহেতু ওয়াল্টার মডেল গর্ডন মডেল বুঝাইছি, তো এখন আমি আপনাদের কাছ থেকে একটা ছোট একটা মানে কি বলবো মৌখিক একটা পরীক্ষা নিব আর কি, মৌখিক পরীক্ষা। এটা আপনারা এখন আমাকে মৌখিক পরীক্ষাটা দিতে হবে। তো মৌখিক পরীক্ষার ধরনটা কেমন? একটু তো সহজ বুঝোই। আমরা মৌখিক পরীক্ষার ধরনটা আমি যদি এইটাতে যদি মৌখিক পরীক্ষাটা দিতে চাই, সেই ক্ষেত্রে মৌখিক পরীক্ষাটা হবে এমন, আমি যদি গর্ডন মডেলটা করতে চাই আমার কোন কোন ডাটাগুলো লাগবে একটু যদি যে কোনো একজনে ইন্ডিকেট করে, একজনে বললেই হবে যে গর্ডন মডেলটা আমি করতে চাই, আমার কি কি জিনিস লাগবে। গর্ডন মডেলের মার্কেট প্রাইস বের করতে চাই, এবার আমার কোন কোন জিনিসগুলো লাগবে বলেন, কোন কোন জিনিসগুলো লাগবে? ডি লাগবে, হ্যাঁ, ডি প্লাস আর কে। সূত্র বলি নাই, মানে একটা একটা করে এরকম কতটা মান লাগবে সেটা বলছি। বলতে পারবেন না? ভাইয়া ভাইয়া ই আর্নিং ই এর ই মান, লাগবে, কে এর কে মান, লাগবে, আর লাগবে। আর লাগবে, আরেকটা লাগবে। বি লাগবে, বি ভাইয়া। হ্যাঁ, আরেকটা লাগবে হচ্ছে বি। তাহলে আমরা আর এর মান লাগবো, এবং হচ্ছে আরেকটা লাগবে হচ্ছে বি। এখন সংরক্ষণ। বি এর বিপরীতে একটা ডাটা থাকে, ওটা জানি কি নাম? ডিপিআর। এটার নাম কি? ডিপিআর। ডিপিআর। তো মনা, এই এই যে দেখেন, এই যে ডিপিআরটা লিখলাম, অর্থাৎ এই বি কিংবা হচ্ছে এই যে ডিপিআর দুই দ্বারা একটা থাকলেও কিন্তু আমরা বেঁচে যাই। কিভাবে? ডিপিআর থাকলে বাকিটা হচ্ছে বি, আবার বি থাকলে বাকিটা হচ্ছে ডিপিআর। সহজ করে আমরা নিতে পারবো, 100% থেকে দুইটাকে বিয়োগ দিয়ে দিলে ওকে হয়ে যাবে। মানে আমি যদি বি এর মান বের করতে চাই ডিপিআর বাদ দিব, ডিপিআর বের করতে চাইলে বি এর মান বাদ দিব। সুতরাং এই দুইটা ডাটা থাকলে আমাদের জন্য রেডি। তো আমরা যদি এই 10 নম্বর অঙ্কটা আমরা যদি একটু খেয়াল করি, দেখেন কত সুন্দর একটা অঙ্ক। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের যারা ফোর্থ ইয়ারে আছেন তাদের 2017 সালে সিপারে আসছে। অনেকের কাছে এই অঙ্কটা অনেক কঠিন ছিল, দ্বারের কাছেই তো অঙ্কের যায়নি, কঠিন তো লাগবেই। আমি প্রশ্নটা পড়ি, আপনারা হেল্প করেন। দেখেন, বলছে যে XYZ কোম্পানি আর্নস টাকা 20 পার শেয়ার। দেখেন এখানে আর্নিংস পার শেয়ার কথাটা বলেনি, জাস্ট বলছে আর্নস 20 পার শেয়ার। তাহলে কি আমার কাছে এই এর মানটা দেয়া আছে? কথা জি। বলতে হবে। জি ভাইয়া। আচ্ছা, এর মানটা দেয়া আছে আমাদের কাছে, এর মান হলো 20 টাকা লিখলাম। তারপরে ইটস ডিভিডেন্ড পে আউট রেশিও, ক্যাপিটালাইজেশন রেট অফ রিটার্ন, তাহলে দুইটা, হ্যাঁ, ইট পে আউট রেশিও, ক্যাপিটালাইজেশন রেট এবং রেট অফ রিটার্ন, 3টা পার্সেন্টেজ জায়গাটা আছে। কি কি আছে? ক্যাপিটালাইজেশন রেট আছে, আবার কি আছে? রেট অফ রিটার্ন আছে। রেট অফ রিটার্ন, রেট অফ রিটার্ন দেয় ক্যাপিটালাইজেশন রেট, হ্যাঁ, আবার কি রেট অফ রিটার্ন, রেট অফ রিটার্ন আর 25%। তার মানে কয়টা মান আছে কথা বললেন? একটা তিনটা। হলো ক্যাপিটাল, তিনটা। একটা হইলো রেট অফ রিটার্ন, তারপরে আরেকটা হলো ডিভিডেন্ড পে আউট রেশিও। পার্সেন্টেজও 3টা আছে, তো কোনটা কোথায় বসবে একটু বললেই তো আমি লিখি লাই। ডিভিডেন্ড পে আউট রেশিও হচ্ছে 25%। ওই, হ্যাঁ, ঠিক আছে, ওকে। ঠিক আছে। তারপরে হচ্ছে এই ক্যাপিটালাইজেশন রেট, কে কে হইলো কত পার্সেন্ট? এ হচ্ছে 10%। আর আর এর মান দেয়া আছে কত পার্সেন্ট? 15%। 15%। তো যারা মনোযোগ ভালো আছে, বি এর মানটা তো এখন বলি ফেলতে পারবেন, কত হবে? 75। মাশাআল্লাহ, তাহলে 75%। আমরা এটা সূত্র আকারে বের করতে পারবো, তবে দিয়ে রাখলাম। এখন প্রশ্ন হলো, ওরা আমাকে বলেছে যে হোয়াট শুড বি দা মার্কেট প্রাইস পার শেয়ার অ্যাকর্ডিং টু ইউজিং ওয়াল্টার মডেল। ওয়াল্টার মডেলের জন্য যা যা লাগে সব রেডি না? ওয়াল্টার মডেল করতে গেলে একটা ডি এর মান লাগবে, মনে আসেনি?
জি ওয়ালটার ভাইয়া করতে গেলে একটা ডি এর মান লাগবে। ডি এর সূত্রটা কি? ইপিএস ইন ইপিএস ডিপিআর। মনে ডিপি আছে তো? তো ইপিএস জি ইন্টু ভাইয়া ডিপিআর হয়। এই ইপিএস ইন্টু ডিপিআর এর জন্য আমরা হচ্ছে এই ইপিএস হইলো 20 টাকা আর ডিপিআর হইলো 25%। এই মানটা বসাই দিয়ে গুণ দিলে আমাদের ডি এর মানটাও চলে আসবে। 5%। তো আশা পাঁচ করি ওয়াল্টার মডেলের এই জিনিসটা আপনারা একদম ক্লিয়ারলি 50 দোকানে 50 টাকা পাস। অনলাইনের পড়া 5%। মোটামুটি দ্রুত হয়, যেহেতু আমি কম্পিউটারে পড়াই। ডেটাগুলো যেহেতু আমার কাছে সামনে আছে, বোর্ডে প্রশ্ন লেখা লাগে না, সব কথাবার্তা সামনের দিকে, তোমাদের মনোযোগ ও প্রশ্ন এদিকে, উত্তরও এদিকে, সব এক জায়গা। ভালো, অতি দ্রুতই সিলেবাস রিকভার করা সম্ভব। ওকে, বেশি দিন একটা সাবজেক্টের উপরে সময় দেওয়া লাগবে না আশা করি ইনশাল্লাহ। তো আশা করি 10 নাম্বার অঙ্কের জন্য 1 নাম্বার রিকোয়ারমেন্টটা কারো কোনো কোশ্চেন থাকবে না, ইনশাল্লাহ পারবেন এটা ওয়াল্টার মডেল ব্যবহার করে। তবে গত ক্লাসে আপনাদেরকে আমি একটা থিওরি দিছিলাম, একটা তত্ত্ব দিছিলাম। আমি যদি তত্ত্বটা আপনাদের সামনে একটু উপস্থাপন করি, আমার মনে হয় আপনারা মনে পড়ে যাবে। একদম লাস্ট পর্যায়ে অথবা মাঝখানের পর্যায়ে লিখছিলাম, আর এর মান যদি বড় হয় আর কে এর মান যদি ছোট হয়, এবং আর যদি কে এর সমান হয়, আর একটা বলছিলাম আর যদি কে এর চেয়ে ছোট হয়। ছোট এই 3টা পরিস্থিতিতে আমি আপনাকে বলেছিলাম যে এগুলোর ডিভিডেন্ড পে আউট রেশিও কত হবে। প্রথমটার ডিভিডেন্ড পে প্রথমটা আউট রেশিও কত 0%। হবে? এটা এখন 0%। হ্যাঁ, প্রথমটা 0%। আচ্ছা 0 হওয়ার কথা। তারপরে এটা 50 হওয়ার কথা। আচ্ছা তারপরে হচ্ছে এটা 100। 100%। 0%। এটাই তো। এখন জি বক্তব্য ভাই হলো, এই নীতিগুলো কার? এই নীতিগুলো হচ্ছে, অ্যাজাম্পশন গুলো হচ্ছে ওয়াল্টার সাহেবের। উনি এই নীতিগুলো প্রণয়ন করছে। আচ্ছা এই নীতির উপর ডিপেন্ড করে আপনারা আমাকে বলবেন তো, তারা যে আজকে 25% লভ্যাংশ প্রদান করলো, এই হিসাবে আপনারা আমাকে বলবেন এই যে ইজ দ্য গিভেন রেশিও দ্য অপটিমাম ওয়ান? আপনারা কি বলতে পারেন এটা কাম্য কিনা রেশিওটা? বুঝতে পারেননি কথাটা না? আমি বুঝিয়ে দেই আপনাদেরকে, আপনারা বুঝবেন ইনশাল্লাহ। আপনি কাম্য কিনা আমি পরীক্ষার মধ্যে নিয়ে যাই, দেখেন। দেখেন এখানে আমাদের অঙ্কেরটার মধ্যে আর এর মান কত আর কে এর মান কত? 15% আর 10%। তাহলে আর এর মান যদি 15 হয় আর কে এর মান যদি 10 হয়, তাহলে এখানে এই আর এর মানটা বড় না? জি জি ভাই তো আর এর মান বড় হইলেই এই ওয়াল্টার সাহেবের যুক্তিতে কি বলে, আর এর মান যদি বড় হয় তাহলে ওয়াল্টার সাহেবের যুক্তিতে কি বলে যে এটা শূন্য হইব। কত হইব? 0%। শূন্য। 0%। কিন্তু তারা তো লভ্যাংশ দিছে কত পার্সেন্ট? 25%। তাইলে কি এটা তাদের জন্য কাম্য? কাম্য নয়। কাম্য না। নয় ভাইয়া নো, দ্য গিভেন রেশিও ইজ নট অপটিমাম বিকজ আর ইজ গ্রেটার দেন কি কে। এতটুকু বললেই হবে। এখানে আর কে এর চেয়ে বড় হওয়ার কারণে গিভেন রেশিও এত না। অথবা আমরা বলতে পারি যে অ্যাকর্ডিং টু ওয়াল্টার সিস হোয়েন আর ইজ গ্রেটার দেন কে দেন অপটিমাম পে আউট রেশিও শুড বি 0। বুঝছো না? বাট ইন দিস কোশ্চেন ডিভিডেন্ড পে আউট রেশিও 25%। সো কি বলবো, দা গিভেন রেশিও ইজ নট অপটিমাম। সোজা কথা, আপনি এটা না ডারে কোন রকম ঘুরাইয়ে হইলো তাদের কাছে বলতে হবে, যেমনি বলতারেন। বুঝতে পারেননি কথাটা না? এই যে নাডা বা এই যে হ্যাডা যেটাই বলেন, এটা কোন রকমে তাদের কাছে পৌঁছাইতে হইব, হ্যাঁ অর না। এটা সরাসরি হোক আর নর্মাল ডাইরেক্ট। আপনারা মনে হয় আমার কথাটা বুঝছেন। ধরেন আমরা বড় ভাই ভাতিজা থাকলে বা বড় ছোট ভাই থাকলে, আমরা কাছাকাছি এজের বা 25-26 বছর 30 বছর থাকলে, আমরা যদি বিয়ে শাদী চাই, তো তারে আমরা কি নিজেরা জিগাইনি, মানুষের দিয়ে জিগাই? হয়তো বলতে পারি মানুষে বলে দিব হ্যাঁ না না। আমার কাছে খবরটা পৌঁছানো হলো মূল কথা। বুঝছো মনে হয় কথাটা আমি কি বলতে চাইছি? তারা যে আমার 2 নাম্বার রিকোয়ারমেন্টে মন্তব্যটা করছে যেটা অপটিমাম কিনা, এই অপটিমাম কিনা এটা বলে দাও একটু। তো আমরার জানা মতে বা আমরার দেখা মতে এটা কিন্তু অপটিমাম হয় না। কেন অপটিমাম হয় না? এর কারণটা হচ্ছে আমরার হিসাবে বা ওয়াল্টার মডেলের হিসাবে, যখন হয় আর ইজ গ্রেটার দেন কে দেন অপটিমাম পে আউট রেশিও শুড বি 0%, বাট ইন দিস কোশ্চেন ডিভিডেন্ড পে আউট রেশিও 25%. So the given ratio is not optimum one. পারবেন? জি ভাইয়া পারবো। বুঝতে অসুবিধা হবে, পরে ভিডিওটা দেখে পজ করে ইংরেজিটা লিখে ফেলবেন যে কথাটা বলছি আর কি।
তো আশা করি 10 নম্বর অঙ্কটা আপনারা প্র্যাকটিস করবেন। এরপরে যদি না পারেন আগামী ক্লাসে বলবেন, কমেন্টসটা আমি পারি নাই লিখতে বা বুঝি নাই, আপনি একটু লিখে দেন, লিখে দিব। আপনারা আগে অঙ্কটা করেন। ওকে, ইনশাল্লাহ এই 10 নম্বর অঙ্কটা আপনারা পারবেন। তো আমরা এবার হচ্ছে পরবর্তী অঙ্ক আর কি। তো পরবর্তী অঙ্কে যদি যাই, প্রবলেমে 11 ফিনান্স ডিপার্টমেন্ট 2018 সালে আসছে। একটা কঠিন মুহূর্তে অঙ্কটা আসছে, একটু যদি খেয়াল দেন একটা ভালো অঙ্ক। এই অঙ্কটার দিকে একটু মনোনিবেশ করলে দেখবেন যে আপনাদের ভালো লাগবে। তো এটাতেই আমরা এই জায়গাটা একটু মুছে দিই, আমাদের ভিডিওতে এটা থাকবে, কোনো সমস্যা নেই, আমরা অঙ্কটা প্র্যাকটিস করে নিব পরবর্তীতে। এই যে 11 নাম্বার অঙ্কটা, হায় আল্লাহ, এত বড় সাইজের দিছে অঙ্কটা, কল্পনার বাইরে। দেখেন আমি পড়ি, আপনারা শুনেন। ফ্রম দা following data of Apex Limited, you are required to calculate market price per share. আমাকে মার্কেট প্রাইস পার শেয়ার বের করতে বলেছে। শুধু কি বলেছে, মার্কেট ভ্যালু অফ দা ফার্ম বাই ইউজিং ওয়াল্টার এবং গর্ডন। কয়বার, কিভাবে কিভাবে, ওয়াল্টার এবং কি গর্ডন, দুইভাবে বের করার জন্য বলছে। দুইভাবে ব্যাক করবো। বের করব, অসুবিধা নাই, ভালো কথা। কিন্তু আমাদের কাছে আর্নিংস পার শেয়ার দেয়া আছে, তার মানে ই এর মান আমাদের কাছে দেয়া আছে। আর্নিংস পার শেয়ার মানে ই এর মান দেওয়া আছে 20 টাকা, ভাল লাগলো। ক্যাপিটালাইজেশন রেট, কে এর মান দেওয়া আছে 12%, আরো একটু ভাল লাগলো। রিটেনশন রেশিওটা কি বলা হয়, বি, বি এর মান 40%। এটার বিপরীতে আরেকটা মান হইব ডিপিআর, কে বলতে পারেন কত? 60%। বি যদি 40% হয় তাহলে এটা 60%। কোথায় আছেন উপস্থিত? হ্যাঁ, এটা সুন্দর, ডিপিআর 60% বাইর করে নিয়েছিলাম। নাম্বার অফ শেয়ার দেয়া আছে, পরবর্তীতে ওই যে ভ্যালু বাইর করার জন্য গুণ দিয়া, ভ্যালু বাইর করার জন্য প্রতিটা শেয়ারের দাম পাইলে ভ্যালু বাইর করবেন, শেয়ার দিয়া গুণ দিয়া। আচ্ছা, এটা পারা যাবে, এটা সমস্যা নাই। এখন এখানে শেয়ার দেওয়া আছে, নাম্বার অফ শেয়ার, এটা আপাতত হিডেন থাকুক এই নাম্বার অফ শেয়ারটা। এর পরে আর এর মান কয়বার দেওয়া আছে গো? আর এর মান মোটামুটি 3বার। 3বার হইলে ওয়াল্টার মডেলটা 3বার, গর্ডন মডেলটা 3বার, মোট 6বার অঙ্কটা করণ লাগবে। 6বার অঙ্কটা করা লাগবে। ওয়াল্টার মডেলটা হইব 3বার আর গর্ডন মডেল হইব 3বার, এই মোট 6বার অঙ্কটাকে টাচাকে রাখতে হবে। বুঝতেছেন কথা? ভাইয়া শুধু আর এর মানটাই চেঞ্জ হইব আর 6বারের এর মান মধ্যে। 10, 12, 15, একবার 10 দিয়া করবেন ওয়াল্টার গর্ডন, আরেকবার 12 দিয়া করবেন ওয়াল্টার গর্ডন, আরেকবার 15 দিয়া করবেন ওয়াল্টার গর্ডন। কারণ কি, ওয়াল্টার এবং গর্ডন মডেল দুইটাতেই আর এর মান আছে। আর এর মানটি বারবার পরিবর্তন হইয়া হইয়া এরকম 6বার অঙ্কটা করতে হইব। এরপরে শুধু কি 6বার, কি শুধু 6বার না, বিষয়টা আমি বলি, অন্য একটা অঙ্কের মধ্যে যাই বলি। এই যে আমরা এখানে কি পাইলাম, এটা কি পাবো যদি ওয়াল্টার করি, এমনি কি পাবো? এই যে ওয়াল্টার করি 466 টাকার নাম কি হবে? পি, এটা তো পি এর মান, কি মানে কিটা? পি মার্কেট প্রাইস পার শেয়ার। প্রতি শেয়ারের দাম যদি 464 হয়, তো যদি তারা আমারে বললা দেয় যে আমাদের কাছে 50,000 শেয়ার আছে, তারা না মার্কেট ভ্যালু চাইছে, তখন আবার 464 দিয়ে গুণ দেব, দিলে আবার টেয়ার আবার এরকম দুইটা রিকোয়ারমেন্ট চাইছে কিন্তু অঙ্কটার মধ্যে। বুঝছেন না মনে কথাটা? এরকম দুইটা রিকোয়ারমেন্ট তারা আমার কাছে চাইছে। কিভাবে দুইটা রিকোয়ারমেন্ট চাইছে একটু কি বুঝাই দিমু? একটু বুঝাই দিই, দেখেন দুইটা রিকোয়ারমেন্ট কিভাবে চাইছে। ফিনান্স ডিপার্টমেন্ট অনেক সহজ মনে হয়েছে প্রশ্নটা, কিন্তু অনেক ডেটা চাইলিস তারা। দেখেন এই যে প্রথমে চাইছে মার্কেট প্রাইস পার শেয়ার, 2 নম্বরে চাইছে মার্কেট ভ্যালু অফ দা ফার্ম। এই যে মার্কেট ভ্যালু অফ দা ফার্ম চাইছে 2য় নম্বরে। খুব ভালো করে খেয়াল দেন, মনোযোগ আকর্ষণের জন্য আমি প্রয়োজনে জিনিসটি সিলেক্ট করে দিতে পারি। এরকম এরকম 6বার মার্কেট প্রাইস বাড়িব, 6বার ভ্যালু অফ দা মার্কেট ভ্যালু অফ দা ফার্ম বাড়িব। টেয়ারা বাইরে হওয়ার পরে, অর্থাৎ মার্কেট প্রাইস পার শেয়ার বাইরে হওয়ার পরে আবার 50,000 দিয়ে গুণ দিবেন, দিলে আবার আরেকটা ফলাফল হইব। আশা করি ক্লিয়ার। ভাই 50,000 দিয়ে কি 6বার গুণ দেওয়া লাগবো? এবার গুণ দেওয়া লাগবে। ভাইয়া আপনি এই অঙ্কটা যদি সলিউশন করে দেন তাইলে মনে হয় আমরা আরো ভালো করে অঙ্কটা বুঝবো। কিরকম সলিউশন করে দিতে হবে, কিরকম ভাবে মনে করো, অঙ্কটা সলিউশন করে দিবেন। মানে কিরকম ভাবে সলিউশন করে দিব, এটা একটা বুঝ আছে না মানুষের, যে কেন সলিউশন করে দিতে হবে, এটারও তো একটা বুঝ আছে। তুমি কি ওয়াল্টার মডেল গর্ডন মডেল করতে পারবা? জি। শিওর? জি। মা তো শিওর হইলে আবার কেমনি রে আমার আসলে সমাধানটা করায়। যাক, তুমি যেহেতু বলছো অসুবিধা নাই, আমি একটা স্যাম্পল তোমারে দিই, বুঝুনি স্যার, একটা স্যাম্পল দিই। হ্যাঁ, আমি প্রথমে লিখমু আমার আমার সমাধান আর কি, আমি লিখমু হয় আর ইকুয়াল টু 10%, এরকম একটা স্যাম্পল দিব, দিয়ে এমনি টান দিব। হয় কি লিখছি, আর ইকুয়াল টু 10%। দেওয়ার পরে আমি একবার পি এর সূত্রটা লিখলাম ওয়াল্টার মডেলের,
আরেকবার পি এর সূত্রটা লিখলাম গর্ডন মডেলের। গর্ডন মডেলের সূত্রটা কোনটা? ই ইন্টু ওয়ান মাইনাস বি, নিচে হবে কে মাইনাস বি আর, এতটুকুনি সূত্রটা। আর ওয়াল্টার জি মডেলের ভাইয়া। সূত্রটা তুমি বলো তো, ডি প্লাস সেকেন্ড ব্র্যাকেট, উপরে আর নিচে কি, কে, ইন্টু ই মাইনাস হচ্ছে ডি, আর জি। নিচে হচ্ছে কি আর নাকি কে। তো তুমি নিচে তো কে। হ্যাঁ, তো এইভাবে করতে পারবা না? হ্যাঁ, জি। আচ্ছা তুমি মনে মনে দুইটা মান মান, তো মান তো বাইরে এর ফলে তুমি বলো যে দুইটা মনে মনে ধরে তুমি বলো ধরে এলাম। আরে বলো না, এটা বলো, মনে করো যে এটা 20 টাকা আর এটা মনে করো 15 টাকা, এই তো হয় না এরকম? জি আসতে পারে। তো এরকম দুইটা মান পাওয়ার পরে এটা একটা পাইলাম ওয়াল্টারের, একটা পয়সা পাইলাম কিসের, গর্ডনের। গর্ডনে পাইছি। এবার পাওয়ার পরে আপনি যেটা করবেন পরবর্তীতে আবার তাদের ভ্যালু বের করবেন, ভ্যালু অফ দা ফার্ম। কার কার জন্য করবেন? একবার করবেন ওয়াল্টারের জন্য, আর একবার করবেন গর্ডনের জন্য। বুঝছি মতো গর্ডনের জন্য। কথাটা? আপনি ওই জি। 50,000 শেয়ার রে গুণ দিবেন প্রথমবার 20 দিয়া, এরপরে 50,000 শেয়ার রে গুণ দিবেন 15 দিয়া। আশা করি ফারা এই হলো শেষ একটা। আবার 10%-এর জায়গা 12% দিয়ে করবেন, আবার 15% দিয়ে করবেন, পারবেন? এখানে একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, একটু গোছায় দিয়ে রাখছি কেমনি মূলত করবেন। আর হেয়ার গুলো আছে না, প্রতিটার জন্য আলাদা আলাদা করার দরকার নাই। মাঝখানে একবার হেয়ারটা লিখে ফেলবা, শুধু আর এর মানটা বারবার পরিবর্তন হইব, তো নিচে লিখতেই আসি হয় না আর ইকুয়াল টু 10। বারবার হেয়ার লিখতে গেলে তোমার বিরক্ততা চলে আসবে। কথা ক্লিয়ার? বারবার হেয়ারটা লেখার দরকার নাই, একবার শুধু হেয়ারটা লেখো। মনে করো যে ই, তারপর হচ্ছে কে, তারপরে রিটেনশন রেশিও, তারপরে নাম্বার অফ শেয়ার, এটি একবার উপরে হেয়ারটা লিখে দাও। এরপরে বারবার শুধু হোয়েন আর ইকুয়াল টু 10 দিয়া এরকম দুইবার অঙ্কটা করবা, ওয়াল্টার গর্ডন এরপরে ভ্যালু অফ দা ফার্ম। এরকম ভাবে আরেক, ভাইয়া শুধু মানগুলো দিলে হবে না, জি, মানগুলো বসালে তো হবে, হ্যাঁ হেয়ার মানগুলো গুলো বসাইলে হবে। একবার তো আমরা উপরে হেয়ারটা দিবই সুন্দর করে ইলাবোরেশন করে, তারপরে আর বারবার লাগবে না, বারবার দরকার নাই, একবার শুধু জানান দিয়ে দিবেন যে এটা হেয়ারটা এরকম হবে। তো আশা করি ইনশাল্লাহ এটাতে আর আপনাদের প্রবলেম হবে না, কি বলেন? জি। ওকে, একটা স্ক্রিনশট নেন না? জি। ওকে, নিচে নেওয়ার পরে আমরা এই 12 নম্বর অঙ্কটার দিকে একটু মনোনিবেশ করবো ইনশাল্লাহ। তো আজকের ফিনিশিং লেভেলের দিকে চলে আসছি, 12 নম্বর অঙ্কটার দিকে। আমরা আরো একদিন ওয়াল্টার মডেলে থাকবো। মোটামুটি 3টা ক্লাসে আমার বিশ্বাস আছে আর কি, ওয়াল্টার মডেল কিংবা গর্ডন মডেল যেভাবেই দেও তুমি দিতে পারবা, যদি মূল পয়েন্ট অফ ভিউটা নিতে পারো। এখানে আমরা যতটা অঙ্ক করাবো প্রতিটা দিন প্রত্যেকটা ক্লাসে বেসিক কথাবার্তাগুলো কিন্তু বলবো, প্রশ্ন করতে কোনো দ্বিধা নাই। হয়তোবা আমি ক্লাস চলাকালীন সময় আমার কথাবার্তার মাঝখান দিয়ে কথাটা বলার চেষ্টা করবেন না, আমি যখন গ্যাপ দিব, যখন জিজ্ঞাসা করব তখন আমাকে বলবেন। অথবা মোবাইলে একটু সান্না আছে, একটা দিয়ে হ্যান্ড রাইজিং এর অপশন আছে, হ্যান্ড রাইজিং করলে সবচেয়ে সুবিধা। আমি হ্যান্ড রাইজিংটা দেখে রাখলাম কে কে হ্যান্ড রাইজিং করছে, আমাকে প্রশ্ন করবে, আমি তাকে পরে জিজ্ঞেস করলাম গ্যাপ করে যে তুমি বলো। ঠিক আছে, এটা হলে সবচেয়ে বেটার হয়। এইগুলোর মধ্যে ট্রেনিং করতে হবে, মানে অনলাইন ক্লাসটাকে গ্রহণ করার জন্য কিছু ক্রাইটেরিয়া তোমাকে ফলো করতে হবে, যেটাতে তোমার বিরক্তিটা আসবে না। ক্লিয়ার? ওকে, আমি 12 নম্বর অঙ্কটা পড়ছি, আপনারা খেয়াল দিবেন। রূপসা সুগার লিমিটেড আর্নিংস পার শেয়ার 10 টাকা, আমি সিলেকশন করে দিছি, এটা কিন্তু আমার ইট হ্যাজ অ্যান ইন্টারনাল রেট অফ রিটার্ন, এটা আমার কে। এরপরে ক্যাপিটালাইজেশন রেট দেয়া আছে, ক্যাপিটালাইজেশন রেট হচ্ছে কি, ইন্টারনাল রেট অফ রিটার্ন আর ক্যাপিটালাইজেশন রেট অফ রিটার্ন দেওয়া আছে কে। তাহলে আমি টোটালি অলরেডি 3টা মান পেয়ে গেছি, পাই নাই? জি। জি ভাইয়া। 3টা মান পাওয়ার পরে আমার তো মোটামুটি ভালো লাগতেছে, আমি 3টা মান পাইছি, একটা এর মান পাইলাম, তারপরে একটা আর এর মান পাইলাম, তারপরে ক্যাপিটালাইজেশন রেট 12.5 কে এর মান পাইলাম। দেখো, আরো একটা জিনিসের মান আমাদের কাছে দেয়নি, ডিভিডেন্ডের রেটটা দিলে তো ডি পেয়ে যেতাম, কিন্তু ওরা আমাকে এটা বলেনি। বলছে ইফ ওয়াল্টার মডেল ইজ ইউজ টু সলভ দ্য ফলোইং রিকোয়ারমেন্টস, হোয়াট শুড বি দ্য অপটিমাম পে আউট রেশিও অফ দ্য ফার্ম। মানে একটা ফার্মের জন্য, এই ফার্মটার জন্য কাম্য রেশিওটা কত হইব জানার জন্য কার কোন কোন মানগুলো আগে দরকার, কাম্য রেশিওটা বার করার জন্য কোন কোন মানগুলো আগে দরকার। আর এর মান কে এর মান। মাশাআল্লাহ, আর এর মান কে এর মান, এই তো সুন্দর, ভালো লাগলো। তো আর এর মান কত আছে একটু হাতের নাগালে নিয়ে আসি 15, কে এর মান কত আছে হাতের নাগালে নিয়ে আসি 12.5। এই পরিস্থিতিতে ওয়াল্টার সাহেবের এই নীতিতে পড়ে গেলাম না, আর ইজ গ্রেটার দেন কে। জি। তখন তো আমার 0% হইলে আমার জন্য কাম্য হয়।
এই জি পরিস্থিতিতে তো 0% হইলে আমার জন্য কাম্য হয়। কমেন্টসটা দেখেন তো ঠিক আছে কিনা। The optimum payout ratio is 0 because according to Walter model, when R is greater than K, then optimum payout ratio should be 0%. একদম সুন্দর করে একটা কমেন্টস করলাম। তাহলে আমাদের ডিপিআরটা কিন্তু আমরা নিজেরা বের করে নিলাম, পারবেন? কথা বলতে হবে। জি জি প্রথম রিকোয়ারমেন্ট, হোয়াট শুড বি দ্য অপটিমাম পে আউট রেশিও। ফার্মের অপটিমাম পে আউট রেশিও কত হবে আমরা বের করব কি দিয়ে? ওই আর আর কে দিয়ে। গত ক্লাসেও বলছি, আজকের ক্লাসেও বলছি, বেসিক কিন্তু স্ট্রংলি দেওয়া হচ্ছে, গ্যাপের সুযোগ নাই। অঙ্ক দুই একটা বেশিও করা হবে অনলাইনে, কম না, বেসিকও ভালো দিব ইনশাল্লাহ। মনে থাকবে কথাবার্তাগুলো। হয়তো অনেক সময় কি হয়, মেমোরাইজ করতে কষ্ট হয়, একদম ইনস্ট্যান্টলি শোনে। তো আবার ভিডিওটা আবার প্লে করে দেখবেন, বারবার দেখবেন, যতক্ষণ পর্যন্ত মাথায় না যায় ততক্ষণ। 3-4 বার দেওয়ার পরেও যদি না যায়, তারপরে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন বা মেসেঞ্জারে। আশা করি লাগবে না। আপনি কথাবার্তাগুলো বারবার রিপিটলি শুনলে নিজেই দেখবেন যে দক্ষ হয়ে গেছে অনেকটা। তো এখানে অপটিমাম পে আউট রেশিও বের করার জন্য আমরা যে পলিসিটা ইউজ করব, একটু আগে দেখিয়েছি, এখনো বললাম যে আর হয় না আর ইজ গ্রেটার দেন কে, দেন পে ডিভিডেন্ড পে আউট রেশিও শুড বি 0%। তো আজকের এই অঙ্কে ডিভিডেন্ড পে আউট রেশিও শুড বি 0% হবে। এখানে কিন্তু মাথা রাখতে হবে, কোনো কোম্পানি, কোনো মানুষের নাম, এই সেই এগুলোর উপর ডিপেন্ড করে ডিভিডেন্ড পে আউট রেশিও শূন্য হয় না। অ্যাকর্ডিং টু ওয়াল্টার মডেলের যে নীতি, যে অ্যাজাম্পশন, যে শর্ত দিয়ে রাখছে, ওই শর্ত পূরণ হইলেই কেবল তার ডিভিডেন্ড পে আউট রেশিওটা আমরা বের করতে পারবো। আর বড় হইলে সেক্ষেত্রে 0, আর ছোট হইলে সেক্ষেত্রে 100, আর আর কে সমান হইলে 50। কত সুন্দর জিনিস। এবার আমরা 0% দিয়ে কি অঙ্কটা বের করতে পারবো না? রিকোয়ারমেন্ট নাম্বার 2, 0% দিয়ে কি রিকোয়ারমেন্ট নাম্বার 2 পারবেন না ইনশাল্লাহ? জি ভাইয়া পারা যাবে। এখন তৃতীয় নাম্বার কোশ্চেনটা ইংরেজিতে কি বলছে আমি একটু বলি, শোনো। তারা ডিভিডেন্ড পে আউট রেশিওটা এখন কত বসাইছে? এখন এই মানটা বের করতে গিয়া, এই মার্কেট প্রাইস পার শেয়ার বের করতে গিয়া, এই মার্কেট প্রাইস পার করতে বের করতে গিয়া পে আউট রেশিওটা কত দিছে? 0%। এখন আমার 3 নাম্বার রিকোয়ারমেন্টে কি বলছে, একটু বড় করে সুন্দর করে তাকান। হাউ শ্যাল দ্য প্রাইস অফ দ্য শেয়ার বি এফেক্টেড ইফ আ ডিফারেন্ট পে আউট ওয়ার এমপ্লয়েড। আমি যদি ডিফারেন্ট অন্য আর একটা শূন্য ছাড়া যেই কোনো একটা পার্সেন্টেজ দেই, তাহলে আমার মার্কেট প্রাইসটা কি প্রভাব পড়বে এটা বলেছে। আপনারা কি এটা বুঝতে পারছেন যে এই কথাটা যে বলেছে? হাউ শ্যাল দ্য প্রাইসটা কত হবে, বি এফেক্টেড প্রভাবিত হয়ে, ইফ আ ডিফারেন্ট পে আউট ওয়ার এমপ্লয়েড। এখানে এমপ্লয়েড মানে অ্যাপ্লাই করা বোঝাইছে। মানে আমি যদি অন্য আর একটা ডিফারেন্ট আর একটা পে আউট যদি আমি দেই, শূন্য তো আমাদের অপটিমাম ছিল, বাট আমি শূন্য ছাড়া অন্য যদি আর একটা দেই, তাহলে আমার মার্কেট প্রাইসটা কত হবে, এটা বের করার কথাই জায়গা বলছে। আলহামদুলিল্লাহ, সহজ। তো প্রমাণটা দেখেন। আমরা পরবর্তীতে কি করলাম, আমরা পরবর্তীতে C-নাম্বার রিকোয়ারমেন্টের জায়গা আমি লেট করছি। লেট লেট তো বুঝেন, মনে করছি যে পে আউট সেটা 50 হইল। কেউ যদি এটারে শূন্য ছাড়া যা মন চায় তা লেট করেন, তা মনে করেন, আপত্তি নাই। শূন্য ছাড়া হইতেইব, যত মন চায় তত দেন, আপনার মার্কেট প্রাইসে প্রভাব পড়বো। দেখেন, লভ্যাংশ বাড়াই দেওয়ানে এই ইয়াটা কত হয়েছে, ডিভিডেন্ডটা কত হয়েছে লভ্যাংশ বাড়িয়ে দেওয়াতে? প্রভাবটা বুঝাই দিই একটু। কত হয়েছে ডিভিডেন্ড লভ্যাংশ বাড়াই দেওয়াতে? নিচেরটার দিকে তাকান। 5 টাকা। 88 টাকা। 28। আর ওইটা হচ্ছে 96 টাকা। তাহলে লভ্যাংশ বেশি দিলে ভালো না কম দিলে ভালো? কি বুঝাইছে তারা? লভ্যাংশ যখন 0% দিছে, লভ্যাংশ যখন নেয় নাই শেয়ার হোল্ডাররা, দিছি না পরে দিমু, তখন তাদের মার্কেটের দাম ছিল এক একটা শেয়ার 96 টাকা। আবার লভ্যাংশ যখন নিজেরা ভাগাভাগি করে লইয়ে গেছে 50%, তখন আবার মার্কেটের শেয়ার দাম কমিয়েছে 88 টাকা হয়ে গেছে। প্রভাবটা কি বুঝছেন? বুঝতে পারেননি? অর্থাৎ আমি যখন 0% দিছিলাম, আর এটাতে দিছিলাম 50%। তো আরো একটু প্রভাবটা সুন্দর করে বুঝাই দেই। আমি যখন 0 দিছি আর এখন যখন 50% দিছি, আমি যখন 0 দিছি মার্কেট প্রাইস 96, আমি যখন 50 দিই মার্কেট প্রাইস 88। এটাই প্রভাব, যে পরিবর্তন হয়ে যায় মার্কেট প্রাইসটা। অর্থাৎ লভ্যাংশ বেশি পার যত বেশি দিবেন তত মার্কেট প্রাইস কমে যাবে। এটা দিয়ে আর একটা শিক্ষা পাইলাম আমরা। লভ্যাংশ যত বেশি বন্টন করে ফেলবেন তত মার্কেট প্রাইসটা আপনার কমে যাবে। কারো কি কনফিউশন আছে কথাবার্তাতে? না ভাইয়া। ওকে। তো যদি কনফিউশন না থাকে তাহলে একটা কাজ করি আমরা, আমাদের
যে অঙ্কগুলো আজকে দেখালাম, এই অঙ্কগুলো বাড়ির কাজ থাকবে। তো আমি যত দ্রুত সম্ভব আপনাদেরকে আমি শিটটা প্রোভাইড করে দিব, একটা গ্রুপে লিংক দিয়ে দিব প্রত্যেকের। যারা শুধু অ্যাডমিটেড নিবেন, পড়বেন কনফার্ম, তারা জয়েন করবেন, পরে রিমুভ করাটা আমার কাছে এটা খারাপ লাগবে। ক্লিয়ার? আমি তো বললাম আপাতত 2-3টা ক্লাস আমাদের ট্রাই চলবে। যারা পড়বেন, বোঝা যায় কিনা অনলাইনে, যদি বুঝেন ভালো লাগে আপনি ভর্তি হবেন, অ্যাডমিশন নেবেন। ঠিক আছে? আর যদি ভালো না লাগে 3-4 ক্লাস পরে আপনি বিদায়, সমস্যা নেই। ওকে? তো এখানে আমরা এই শীটটা সহ দিচ্ছি বা এটা সহ দিয়ে দিচ্ছি। তবে বাড়ির কাজগুলো একটু ভিন্ন স্টাইলে এবার নিব, অনলাইনে বাড়ির কাজ নেওয়া হয় না। তো যারা বাড়ির কাজ জমা দিব না, তারা শুধু শুধু পড়ায় এত মজা লাভ নাই। রেজাল্ট করতে হবে আপনাদেরকে। আপনারা, আমার একটা গ্রুপ আছে, আপাতত বিবিএমবি নামে আছে, এনইউ। এটা পরে আব্দুল্লাহ কমার্স পয়েন্ট করে দিব, 15 তারিখের পরে নামটা চেঞ্জ করে দিব, আজকে হয়তো বা করা যাবে। আমি ওইটাতে আপনারা পাবলিশ করবেন, পোস্ট করতে পারবেন এইচডাব্লিউ গুলো, আমি দেখাই দিব ইনশাল্লাহ। তো এমনিতে নর্মালি বাড়ির কাজগুলো আজকেরটা নিয়ে নেন, আজকে শীট পাবেন ইনশাল্লাহ, অপেক্ষা থাকেন। এই 12 নাম্বার অঙ্কটা এইচডাব্লিউ, 11 এইচডাব্লিউ, 10 এইচডাব্লিউ, 12, 11, 10 লিখেন, 12, 11, 10, 7, 12, 11, 10, 7, কটা হলো অঙ্ক? 4টা। 4টা অঙ্ক এইচডাব্লিউ থাকবে আজকে, 12, 11, 10, 7। ওকে? তো এই আজকের মতো এখানে ক্লাস শেষ হলো ভাই ভিডিওটা দিয়ে দেন কি, ধরুন ক্লাসের ভিডিও। ইনশাল্লাহ।